1991 থেকে 1995 সালের জাতীয় সংসদ নির্দলীয় কেয়ারটেকার সরকারের দাবিতে তৎকালীন শাসক দল বিএনপির বিরুদ্ধে যখন জামায়াতে ইসলামীর আন্দোলন তুঙ্গে, রাজপথ যখন আন্দোলনের দাবানলে উত্তপ্ত, ঠিক তখনই আন্দোলনের মাঝপথে জামায়াতের একজন প্রভাবশালী এমপি মাওলানা সাখাওয়াতকে কৌশলে কিনে নিয়েছিল তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি। রাজপথের সেই উত্তাল দিনে সাখাওয়াত হোসেন নিজের দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলনের পিঠে ছুরি মেরেছিলেন। পরবর্তীতে তিনি যোগ দেন বিএনপিতে এবং 1996 সালের নির্বাচনে পান ধানের শীষের কাঙ্ক্ষিত টিকিট, যদিও সেবার তিনি এমপি হতে পারেননি। আজ 3 দশক পর 2026 সালের এই উত্তাল রাজনীতিতে এসে সচেতন মহল প্রশ্ন তুলছে, ইতিহাস কি তবে নতুন মোড়কে আবারও ফিরে এসেছে? জুলাইয়ের ঐতিহাসিক রক্তঝরা গণ অভ্যুত্থানের চেতনা, জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট যখন ধাপে ধাপে বিএনপির বিরুদ্ধে এক বিশাল রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলছিল, ঠিক তখনই হঠাৎ করে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের সিসিটিভি ফুটেজ কাণ্ড পুরো দেশের নজর অন্যদিকে ঘুরিয়ে দিল। জুলাইয়ের সব অর্জন আর আন্দোলনের স্পিরিটকে যেন এক নিমিষে বাতাসে মিলিয়ে দেওয়া হলো। জামায়াতে ইসলামীর রাজনীতি ও গণভিত্তির সবচেয়ে বড় শক্তিশালী স্তম্ভ বা পুঁজি ছিল তাদের চারিত্রিক সততা এবং ইসলামী নীতি, আর প্রতিপক্ষ আঘাতটা ঠিক হেনেছে সেই জায়গাতেই। রাজপথে তীব্র থেকে তীব্রতর রাজনৈতিক আন্দোলন জমে ওঠার ঠিক পূর্ব মুহূর্তে জামায়াতের তৃণমূল জনশক্তির নৈতিক ও আত্মিক মনোবল গুড়িয়ে দিতেই কি সুদূর প্রসারী নকশায় পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে? কিন্তু আপনি যদি আরও কিছু ঘটনা মেলাতে শুরু করেন তবে দেখতে পাবেন এটি কোনো একক বা বিচ্ছিন্ন ঘটনা নয়। সম্প্রতি ঘটে যাওয়া একের পর এক চাঞ্চল্যকর ঘটনাগুলো যেন একই সুতোয় বাঁধা এক মহানিরাপত্তা সংকটের গল্প বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এক অনুষ্ঠানে গিয়ে নিজের অতি গোপনীয় মোবাইল ফোনটি হারিয়ে এলেন ব্যারিস্টার আরমান। তিনি কেবল একজন সংসদ সদস্যই নন, বরং জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিবারের সন্তান তিনি, মীর কাশেম আলী মিন্টুর ছেলে। জামায়াতে ইসলামীর শীর্ষ নীতি নির্ধারণী মহলের কত রাষ্ট্রীয়, রাজনৈতিক ও আন্তর্জাতিক গোপন তথ্য ও ফাইল সেই একটি ফোনের মেমোরিতে লুকানো ছিল তা কি চিন্তা করা যায়? কৌশলগত এজেন্সি বা ডিপ স্টেট কি তবে চতুর কৌশলে সেই সমস্ত স্পর্শকাতর তথ্য নিজেদের আয়ত্তে তুলে নেয়নি? দলের নায়েবে আমির ও জ্যেষ্ঠ সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদের ফোন সরাসরি রাস্তা থেকে ছিনতাই হয়ে গেল। একজন জাতীয় পর্যায়ের শীর্ষ রাজনৈতিক নেতার নিরাপত্তা এবং ব্যক্তিগত সচেতনতা কতটা ভঙ্গুর হলে দিনের আলোয় মোবাইল ছিনতাই হয়ে যায়। সম্প্রতি নেট দুনিয়ায় ফাঁস হলো আরেক হেভিওয়েট এমপি শাহজাহান চৌধুরীর পার্সোনাল সেক্রেটারি বা পিএস আরমানের গোপন কল রেকর্ড। আর সেই কল রেকর্ডে ফাঁস হলো এক ভয়ঙ্কর নীল নকশা, খোদ এমপি শাহজাহান চৌধুরীকেই খুন করার গোপন পরিকল্পনার খবর। চিন্তা করা যায় একজন সংসদ সদস্য নিজের প্রাণনাশের ছক কষা মানুষ বা শত্রুকে পাশে নিয়ে দিনের পর দিন নির্বিকার ঘুরে বেড়াচ্ছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান এবং সংসদ সদস্য মাসুদ সাঈদীকে ঘিরে ঘটানো হলো আরেক নোংরা নাটক। কুয়াকাটার ইস্তাম্বুল রিসোর্ট নিয়ে একের পর এক অনুসন্ধানী রিপোর্ট সামনে আনা হলো, তথ্য প্রমাণ দিয়ে দেখানো হলো কিভাবে গ্রাহকদের শত শত কোটি টাকা নাই হয়ে গেছে। এক ধূর্ত সিন্ডিকেট এই রিসোর্টের নামকাওয়াস্তে চেয়ারম্যান বানিয়ে সামনে রেখেছিল মাসুদ সাঈদীকে, আর পেছন থেকে লোপাট করেছে অগণিত মানুষের রক্ত ঘাম করা টাকা। ফলে আমজনতা ও কোটি ভক্তের মনে এক বিষাক্ত ধারণার তৈরি হলো আল্লামা সাঈদী সাহেবের ছেলেও বুঝি বাটপাড়ির ফাঁদে জড়িয়ে গেছেন। এখন প্রশ্ন ওঠে যে হেভিওয়েট সংসদ সদস্যরা নিজেদের ব্যক্তিজীবন, নিজস্ব সিকিউরিটি আর হাতাকাটা ফোনটুকু হেফাজত করতে পারেন না, তারা কিভাবে এই দেশের 18 কোটি মানুষের নিরাপত্তা ও আমানতের হেফাজত করবেন? কেন জামায়াতের 3 বারের জ্যেষ্ঠ এমপি মগবাজারের চিপা গলিতে সিসিটিভি ফুটেজে ধরা পড়েন? কেন শীর্ষ নেতার উপদেষ্টা অচেনা ছেলের হাতে নিজের গোপন ফোন তুলে দেন? কেন নায়েবে আমিরের ফোন রাস্তায় ছিনতাই হয়? কেন শাহজাহান চৌধুরীর মতো অভিজ্ঞ রাজনীতিবিদ নিজের খুনের পরিকল্পনাকারীকে পিএস বানিয়ে পাশে নিয়ে ঘোরেন? আর কেন মাসুদ সাঈদীর মতো উত্তরসূরি সামান্য অর্থ বা সুনামের লোভে নিজের মহৎ পারিবারিক ভাবমূর্তি হেলায় হারান? এর সহজ ও নির্মম সত্য উত্তর একটাই, তা হলো জামায়াত নেতাদের চরম
খামখেয়ালিপনা, রাজনৈতিক অপেশাদারিত্ব, আত্মতুষ্টি এবং দৃশ্যমান অযোগ্যতা। আপনি যদি একটু গভীরভাবে নজর দেন তবে দেখতে পাবেন জামায়াতের সংসদ সদস্যদের বেশিরভাগই নিজেদের পার্সোনাল সেক্রেটারি বা পিএস বানিয়ে রেখেছেন নিজেদের পরিবার, আত্মীয় স্বজন কিংবা রক্তের সম্পর্কের অদক্ষ মানুষদের। তাদের কোনো পেশাদার রাজনৈতিক ট্রেনিং নেই, কূটনীতির কৌশল জানা নেই। মাত্র 28,000 টাকা সরকারি বেতনের লোভে এসব সংসদ সদস্যরা শিবিরের শত শত সাবেক মেধাবী এবং চৌকস ছেলেদের বাদ দিয়ে নিজেদের আত্মীয়দের পিএস পদে বসিয়ে রেখেছেন। এরা কোনো আইনি ফাইল বোঝে না, গভীর রাজনৈতিক চাল বোঝে না, আধুনিক রাষ্ট্র ও সমাজের মনস্তত্ত্ব বোঝে না। এমনকি সচিবালয়ের আমলাদের কাছ থেকে এলাকার উন্নয়নের প্রজেক্ট কিভাবে বের করতে হয় সে কৌশলটুকুও তাদের নেই। অথচ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শত শত সাবেক অদম্য, আন্তর্জাতিক মানের যোগ্য ও চৌকস ছেলেরা রাজনীতি শেষ করে বেকার বা সাধারণ চাকরি করে বসে আছে। তাদেরকে যদি প্রতিটি এমপিদের পাশে পেশাদার হিসেবে বসানো হতো তবে কোনো ড্রাইভার বা আত্মীয় এভাবে কোনো এমপিকে ব্ল্যাকমেইল করার সাহস পেত না। আল্লাহ তাআলা জামায়াতে ইসলামীকে এবার 68 জন এমপি দিয়ে এক ঐতিহাসিক সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন আগামী নির্বাচনে হয়তো তারা সরকার গঠনের দিকেও এগিয়ে যেতে পারত, কিন্তু অভ্যন্তরীণ চরম দায়িত্বজ্ঞানহীনতা আর পেশাদারিত্বের অভাবে এরা যেন হেলায় ফেলায় সেই নিয়ামত নষ্ট করতে নেমেছে। কথা বলতে হয় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়েও। গত 6টি মাস ধরে তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার পদে আসীন রয়েছেন, কিন্তু সত্যি বলতে তিনি নিজেকে একজন চৌকস প্রধান বিরোধী নেতা হিসেবে এখনও প্রতিষ্ঠা করতেই পারেন। কোথায় আপনার পেশাদার প্রেস সচিব? আপনি কি একটি বিশ্বমানের রাজনৈতিক দলের প্রেস সচিব পদটার গুরুত্ব অনুধাবন করতে পারেন? দীর্ঘ 6টি মাস পার হয়ে যাওয়ার পরও কেন আপনি একজন আন্তর্জাতিক মানের পেশাদার প্রেস সচিব নিয়োগ দিতে পারলেন না? কেন আপনি প্রথম আলো, ডেইলি স্টার সহ ছোট ছোট পত্রিকার অফিসে গিয়ে নিয়মিত তাদের অ্যানিভার্সারিতে যোগ দিচ্ছেন? এটা কি আপনার সাথে যায়? আপনার দলের 3বারের এমপি গাজী নজরুল ইসলাম কিভাবে এত বড় আইনি ও রাজনৈতিক বিপদে পড়লেন? কোথায় ছিল এমপিদের আইনি ও নীতি নির্ধারণী উপদেষ্টারা যারা প্রতিনিয়ত তাদের গাইড করবে? সামান্য এক গাড়ির ড্রাইভার কিভাবে 3বারের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের পিএস বনে যান? এমপিদের সার্বিক সহায়তা, ফাইল পর্যালোচনা এবং সিকিউরিটি নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের 4 থেকে 5 জনের একটি চৌকস ইয়াং টিম প্রতিটি এমপির সাথে যুক্ত করে দেওয়ার মতো ন্যূনতম রাজনৈতিক আক্কেল কেন আপনার দলের নীতি নির্ধারকদের হলো না? ভুল অনেক আছে, তবে সময় এখনও পুরোপুরি হাতছাড়া হয়ে যায়নি। সামনে এখনও বড় রাজনৈতিক পরীক্ষা এবং আন্তর্জাতিক শত্রুতার পাহাড় অপেক্ষা করছে। আত্মতুষ্টির চশমা খুলে প্রকৃত বিরোধী দল হিসেবে নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো অবিলম্বে পুনর্গঠন করুন। সামনে আরও অনেক বড় বড় ফাঁদ পাতা হচ্ছে, আরও অনেক গভীর ষড়যন্ত্র এবং শত্রুতার শিকার হতে হবে জামায়াতে ইসলামীকে। ক্ষমতায় যাওয়ার যে সোনালী সম্ভাবনা এবং ইতিহাস তৈরি হয়েছিল, নিজেদের ঘরোয়া খামখেয়ালিপনা আর অব্যবস্থাপনায় তা হেলায় ফেলায় ধূলিসাৎ করবেন না। আর জামায়াতের যেসব অন্ধ সমর্থক বা নেতাকর্মী একটু সমালোচনা শুনলেই সমালোচককে শত্রু মনে করেন, তারা চোখ খুলে নিজেদের ধর্ম ও আদর্শ থেকে পাওয়া আত্মসমালোচনা তথা আত্মশুদ্ধির কলামটার উপর আমল করা শুরু করুন। কারণ সঠিক সময়ে নিজেদের ভুল শুধরে না নিলে আরও অনেক নজরুল বের হবে আপনাদের দল থেকে। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।